100তে 100 পাওয়ার জন্য তুই রেডি। 9 কোন কোন চ্যাপ্টার এমন আছে যেগুলো মাধ্যমিকে কাজে লাগবে, মাধ্যমিক হবে, এইটা একেবারে 95% শিওর তুই ধরে রাখতে পারিস। ধামাকা শুরু করা যাক। হ্যালো এন্ড ওয়েলকাম সবাইকে আমার ইউটিউব চ্যানেল অ্যাডভেঞ্চার একাডেমির আরো একটা নতুন ভিডিওতে। আমি তোমাদের মেন্টর সৈকত দাস। আমি জানি অনেকেই এখনো পর্যন্ত আমার এই অ্যাডভেঞ্চার একাডেমি চ্যানেলটাকে চিনে উঠতে পারিসনি, কারণ আমি ইউজুয়ালি ক্লাস 9 পড়াই না। আমাদের মেনলি শুরু হয় ক্লাস 10 থেকে। আমি ক্লাস 10 এর ফিজিক্যাল সায়েন্স এবং 11 12 এর কেমিস্ট্রি পড়িয়ে থাকি। সেই কারণে 9 এর ছেলেমেয়েরা আমাকে খুব একটা চিনবে না, এটা খুব স্বাভাবিক একটা বিষয়। কিন্তু তোকে আমি একটা কথা বলে দিচ্ছি, যখন তুই ক্লাস 10 এ মাধ্যমিক পরীক্ষা দিয়ে হল থেকে বেরোবি, তোকে একবার অন্তত বলতে হবে, ভাগ্যিস অ্যাডভেঞ্চার একাডেমি চ্যানেলটা আমি খুঁজে পেয়েছিলাম। এটা আমি আগের বছরেও বলেছি, এটা আমি এই বছরেও বলেছি, আর প্রমাণিত হয়ে গেছে প্রত্যেকটা জিনিস। টেস্ট পরীক্ষা হয়েছে ক্লাস 10 এর, প্রত্যেকটা মেসেজ এই একটাই কথা, ভাগ্যিস চ্যানেলটা খুঁজে পেয়েছিলাম। আমি কিছুদিন পরে মাধ্যমিকের টেস্ট পরীক্ষার রেজাল্ট কেমনি হলো, কোন ছেলে মেয়ে কি মেসেজ করলো, তার একটা ভিডিও পাবলিশ করব। তুই পারলে সেটা দেখে নিবি এবং বুঝে নিবি আমি কি বলছিলাম। আমি তোকে এইটুকু বলতে পারি, তুই এখন ক্লাস 9 এ পড়িস, যখন তুই মাধ্যমিক দিতে যাবি, যখন তুই ক্লাস 10 এ উঠবি, তোর ফিজিক্যাল সায়েন্সের একমাত্র ঠিকানা হবে অ্যাডভেঞ্চার একাডেমি। অ্যাডভেঞ্চার একাডেমি তোকে এমন জিনিস প্রোভাইড করবে যার বাইরে তোর মাধ্যমিক ফিজিক্যাল সায়েন্সে একটা নাম্বারও আসবে না। তুই ওইটা করে যাবি যেটা তোকে করাবো, সারা বছর ধরে যা শেখাবো শিখবি, 100তে 100 পাওয়ার জন্য তুই রেডি। চল আজকে কি করাবো। তোদের ক্লাস 9 এর কোন কোন চ্যাপ্টার এমন আছে যেগুলো মাধ্যমিকে কাজে লাগবে, যেই চ্যাপ্টারগুলোর যেই টপিকগুলো মাধ্যমিকে কাজে লাগবে, কোন জায়গাগুলো তোকে এখন থেকে ভালো করে রেডি করে নিতে হবে এই শেষ কয়েকদিনে, যাতে তুই ক্লাস 10 এ গিয়ে সমস্যায় না পড়িস। খেয়াল রাখবি একটা কথা, ক্লাস 10 এ তুই যখন যাবি, তুই ফ্রেশ ভাবেই শিখবি সবকিছু। এমনি নয় যে তুই 9 থেকে এটা পড়ে যাচ্ছিস না বলে তুই ওখানে সমস্যায় পড়ে যাবি, তা নয়। তোকে আমি যখন 10 এর ফিজিক্যাল সায়েন্স শেখাবো, তোকে একদম গোড়া থেকে শেখাবো, এমন জায়গাতে নিয়ে যাব যেখান থেকে তুই এমন ভাবে লিখবি, টিচার এমনি ফিদা। তুই যখন লিখতে যাবি, দেখবি তোর যে অর প্রশ্নগুলো আছে, অর গুলো কমন, 100% কমন দেবে অ্যাডভেঞ্চার একাডেমি, তোকে গ্যারেন্টি দিয়ে বলছি। গ্যারেন্টি মানে তুই লিখে রাখ আজকের দিনে, যখন মাধ্যমিকের পেপার পাবি তখন বলতে পারবি যে কথাগুলো আমি বলেছিলাম সেগুলো ঠিক কিরকম। চল আরেকটা বিষয় তোদের সাথে ডিসকাস করার আছে, মাধ্যমিকের সিলেবাসে কোনো বদল হবে কিনা। অনেকে প্রশ্ন এমনি আছে হয়তো যে আমাদের কি মাধ্যমিক সিলেবাস চেঞ্জ হয়ে যাবে, আমাদের কি কোয়েশ্চেন প্যাটার্ন চেঞ্জ হয়ে যাবে, আমাদের কি পরীক্ষা পদ্ধতি সেমিস্টার ওয়াইজ হয়ে যাবে। সেই সব জিনিসগুলো আজকের ভিডিওর মধ্যে একটুখানি মন দিয়ে শুনে নে প্রত্যেকে। প্রথমেই একটা কথা বলি, চ্যাপ্টার ধরে ধরে ডিসকাস করবো, টপিক ধরে ধরে বলবো। প্রথমেই তোদের যে পরিমাপ চ্যাপ্টারটা আছে, পরিমাপ থেকে কোন কোন জিনিস তোর ক্লাস 10 এ লাগবে, এই যে জিনিসগুলো তোকে আমি বলেছি, এটা শুধুমাত্র 10 এ নয়, এন্টায়ারলি যতদিন তুই পড়াশোনা করবি তো ততদিন লাগবে। কি কি? এককের ধারণা, কত ধরনের একক হয়, কি কি একক হয়, কোন ভৌত রাশির কি একক, সেই জিনিসগুলো তোর লাগবে। একক কি করে নির্ণয় করতে হয় সেই বিষয়টা কিন্তু তোর লাগবে। তুই যখন ক্লাস 10 এ উঠবি, তোকে প্রথমেই আমি গ্যাসের আচরণ পড়াবো, সেকেন্ড চ্যাপ্টার। ওই গ্যাসের আচরণে সব ধরনের একক নির্ণয় করা শেখাবো আমি তোকে। 3 নম্বর যেটা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে মাত্রা নির্ণয় করা। দেখ, মাত্রা নির্ণয় জিনিসটা একটা আর্ট। অনেকে মাত্রা নির্ণয়টাকে বোঝে না। যেমন ধর, তোকে আমি একটা সিম্পল এক্সাম্পল দিচ্ছি। ধর আমি তোকে বললাম তুই কার্যর মাত্রা বের করে দেখা। তোরা প্রথমেই জানিস যে জিনিসটার আমাকে মাত্রা বের করতে হয় তাকে থার্ড ব্র্যাকেটের মধ্যে ঘিরে রাখতে হয়, খুব ভালো কথা। এবার তোদেরকে যদি আমি এক্ষুনি বলি কার্যের মাত্রা কি হবে, অনেকে হয়তো চিন্তা বা ডামডাম করে উত্তর লিখে দিবি, তার কারণ তোরা গাছের পাতা সবুজ, গাছের পাতা সবুজ করে করে মুখস্থ করিস। আমি ক্লাস 9 এর বল ও গতি চ্যাপ্টারের ফার্স্ট পার্ট দিয়েছি, আমি ক্লাস 9 এর মূল চ্যাপ্টার দিয়েছি। একবার পারলে ওই দুটো ক্লাসকে করে দেখ। তোর যদি মনে হয় তুই এতদিন যেভাবে ফিজিক্যাল সায়েন্স পড়তিস তার থেকে আলাদা, তুই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবি, নাহলে করবি না। আমি তোকে চ্যালেঞ্জ করছি। চল এবার দেখ, তুই যেটা পড়তিস কার্য ইকুয়াল টু কি পড়েছিস বল? তুই পড়েছিস প্রযুক্ত বল, আর সেই বল প্রয়োগের ফলে যে স্মরণ হয় সেই দুটোর গুণফলই হচ্ছে আমাদের কার্য। তুই বল এটা পড়েছিস। এবার ধর তোর স্মরণ বিষয়টা তুই জানিস যে স্মরণ একটা দূরত্ব, একটা ডিস্টেন্স, একটা দৈর্ঘ্য, এবং তোকে এটা শেখানো হয়েছে যে ভরের মাত্রা হচ্ছে বড় হাতের এম, দৈর্ঘ্য বা ডিস্টেন্সের মাত্রা হচ্ছে বড় হাতের এল, সময়ের মাত্রা হচ্ছে বড় হাতের টি। যখনই মাত্রা প্রকাশ করবে প্রত্যেকটাকে থার্ড ব্র্যাকেটে ঘিরে রাখবে প্রত্যেকটার মধ্যে। খেয়াল করে দেখ, তুই কিন্তু স্মরণের মাত্রাটা জেনে গেছিস, কিন্তু হয় কোনো কারণে তুই বলের মাত্রাটা ভুলে গেছিস। এখন তুই কি করবি? তোকে এইটাকে আবারও ভাঙতে হবে। এইরকম ভাবে তুই লিখতে পারিস, বলটাকে তুই কি লিখবি বল? আমরা জানি এফ ইকুয়াল টু এম ইন্টু এ, তাহলে আমরা লিখতে পারি তো বল ইকুয়াল টু ভর ইন্টু ত্বরণ।
একদম পরিষ্কার কথা। আবার তুই চিন্তা করে দেখ, ইন্টু সরণটা তো থাকবেই। তুই আবার একটুখানি চিন্তা কর, ধর তোর ভরের মাত্রাটা মনে আছে, তুই তো সরণের মাত্রাটা এমনি জানিস, কিন্তু তুই ত্বরণের মাত্রাটা কোনো কারণে ভুলে গেছিস। তাহলে তোকে কি জানতে হবে যে ত্বরণ ইকুয়াল টু বেগের বৃদ্ধি ডিভাইডেড বাই সময়। তাহলে এখানটা আমি আবার কি লিখবো বল, ভর ইন্টু, দেখ বেগের বৃদ্ধির মাত্রা যা হবে বেগের মাত্রাও তো তাই হবে। তাহলে আমি এখানটায় ওপরে বেগ লিখতে পারি, নিচে সময় লিখতে পারি, কারণ ত্বরণটাকে আমি বেগের বৃদ্ধি বাই সময় আকারে প্রকাশ করতে পারি। ইন্টু আবার আমি দেখ সরণ লিখতে পারি। আবার তুই খেয়াল করে দেখ আমি মাত্রাটাকে কিরকম ভাবে নিয়ে আসছি, তুই দেখ মানে এক্সাক্ট মাত্রা বার করতে হয় কি করে তোকে আমি সেটা শেখাচ্ছি। তারপরে ধর তুই ভরের মাত্রা পেয়ে গেছিস, সরণের মাত্রা জেনে গেছিস, সময়ের মাত্রা জেনে গেছিস, কিন্তু ধর তুই বেগের মাত্রা এখনো পারছিস না। পেরে যাওয়া উচিত, কিন্তু ধর তুই এখনো পারছিস না। কিন্তু তুই এইটুকু জানিস যে বেগ জিনিসটা অ্যাকচুয়ালি সরণ বাই সময়কে নির্দেশ করে, মানে একটা নির্দিষ্ট দিকে অতিক্রান্ত দূরত্ব ডিভাইডেড বাই সময়, এই জিনিসটাকে কিন্তু নির্দেশ করে বেগ। তাহলে আমি এখানটায় পরিষ্কার করে লিখতে পারি ভর গুণ ওপরে বেগটাকে আমি কি লিখতে পারি বল, আমি লিখতে পারি সরণ ডিভাইডেড বাই আমি লিখতে পারি সময়, নিচে আবার আমি লিখতে পারি সময়, যে সময়টা এখানটায় ছিল সেটাই লিখে দিয়েছি, ইন্টু আবার আমি লিখতে পারি সরণ। তাই তো, মানে দেখ কত ডিটেলে ইলাবোরেটলি তুই বিষয়টাকে ভাঙতে পারছিস, এটাই হচ্ছে সব থেকে বড় বিষয়। তাহলে আমি একবার রিক্যাপ করাই আমি এটা কি করলাম। আমি এখানটায় প্রথমে বল আর সরণটাকে লিখলাম। আমি তোকে যা শেখাচ্ছি, আমি বলছি না তুই এত ডিটেলে কর, বিকজ তোদের মনে থাকবে সবকিছু, তোরা এই পর্যন্ত ভেঙে হয়তো করে দিতে পারবি, কিন্তু আমি তোকে দেখাচ্ছি অ্যাকচুয়ালি আসেটা কি করে। এই বলটাকে আমরা কি লিখতে পারি, ভর ইন্টু ত্বরণ লিখতে পারি, খুব পরিষ্কার। সরণটা যেরকম আছে সেরকম পড়ে থাকলো। ধর আমি ভরের মাত্রা জানি, সরণের মাত্রা জানি, আমি ত্বরণটাকে আবারও ইলাবোরেটলি ভেঙে নিতে পারি। কিভাবে না, ত্বরণ ইকুয়াল টু আমরা লিখতে পারি বেগের বৃদ্ধি বাই সময়। তাহলে বেগের বৃদ্ধির মাত্রা যা বেগের মাত্রা তাই, তাহলে ত্বরণটাকে আমি লিখতে পারলাম বেগ বাই সময়, পরিষ্কার কথা। এবার তুই চিন্তা কর, তুই ধর ভরের মাত্রা জানিস, সময়ের মাত্রা জানিস, সরণের মাত্রা জানিস, তুই বেগের মাত্রা জানিস না। তাহলে তুই বেগটাকে কি লিখতে পারিস বল, বেগ মানে হচ্ছে সরণ বাই সময়। তাহলে সরণ বাই সময়, নিচে সময় আছে, পাশে সরণ আছে, পাশে বেগ আছে, গল্প শেষ। এইবার তুই চিন্তা করে দেখ তো, এই জায়গাটায় তোর এসে গেছে ভর ইন্টু এই সময়টা যেটা সরণের তলায় আছে সেটা নিচে নেমে সময়ের সাথে গুণ হয়ে যায়, প্রত্যেকে অঙ্ক টঙ্ক করেছিস। তাহলে এখানটা চলে এলো তোর অনলি সরণ, এই সময়টা আর এই সময়টা গুণ হয়ে নিচে সময়ের স্কোয়ার ইন্টু পাশে আরেকটা দেখ সরণ। এইটা আমি তোকে কি জন্য দেখালাম, জাস্ট তোর সামনে একটা ডিটেল চিত্র তুলে ধরলাম যে যে কোনো বড় মাত্রাকে তুই যদি ভাঙতে 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 একদম গভীরে চলে যাস, তুই গিয়ে একটা ছোট মাত্রা আকার পেয়ে যাবি যেটা তোর এম এল আর টি দিয়ে তৈরি। তুই খেয়াল করে দেখিস, আমি যদি ভরের মাত্রা এখানটায় বসাতে চাই তাহলে আমি এম বসাবো, আমি যদি সরণের মাত্রা বসাতে চাই তো আমি এল বসাবো, সময়ের মাত্রা স্কোয়ার বসাতে চাই তো টি স্কোয়ার বসাবো, এখানে একটা সরণ বসাতে চাই তো এল বসাবো। এই পুরোটাকে যদি আমি সিম্পলিফাই করি তুই মানতে বাধ্য এম এল স্কোয়ার টি মাইনাস টু বেরোবে, যেটা তুই মুখস্থ করিস কি হিসেবে, কার্যের মাত্রা হিসেবে। সেটাই আমি তোকে বার করে দেখালাম। তোকে এই মাত্রা বিশ্লেষণের পদ্ধতি জানতে হবে যাতে তুই নিজে থেকে যে কোনো ভৌত রাশির মাত্রা বার করে দিতে পারিস। আমি আশা করব তোকে বুঝিয়ে দিতে পারলাম যে কিরকম ভাবে হয় বিষয়টা। অনেকে এই স্টেপটা বোঝে না। মনে রাখ, যদি এই ধরনের কিছু একটা থাকে, ধর এ বাই বি, নিচে যদি সি থাকে, তাহলে এটাকে বি আর সিটা গুণ হয়ে গিয়ে এ বাই বি সি লেখা যায়। যেমনি সরণ বাই সময় ছিল, বেগটাকে লিখেছিলাম, নিচে সময় ছিল, তাহলে সময় আর সময় গুণ হয়ে সময় স্কোয়ার হয়ে গেছে। এরকম ভাবে বিষয়টাকে করা যায়। আমি আশা করব প্রত্যেকের কাছে মাত্রা বিশ্লেষণের পদ্ধতি ক্লিয়ার আছে। আচ্ছা, আর তোদের কি লাগবে, নেক্সট যে টপিক, পরমাণুর গঠন লাগবে ভাই। পরমাণুর গঠনটা কি জিনিস তোরা প্রত্যেকে এখন জানিস, এর মধ্যে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, নিউক্লিয়াসের ধারণা তোকে পড়তে হবে। আইসোটোপ, আইসোবার, আইসোটোন খুব ভালো করে পড়ে রাখবি, এগুলো কিন্তু খুব কাজে লাগে। তারপরে কক্ষপথ আর ইলেকট্রন বিন্যাসের ধারণা, এটা হচ্ছে ভিভিআই, এটা লাগবেই লাগবে। এই যে তোকে চারখানা টপিক বলে দিয়েছি, তোকে এই চারটের মধ্যে থেকে একটা জিনিসও বাদ দিলে চলবে না। আর পরমাণু আয়নের ধারণা, মূলকের ধারণাটা একটুখানি পড়ে নিতে হবে, মূলক জিনিসটাও এখানে লাগবে, ঠিক আছে। মূলকের মধ্যে তোরা প্রত্যেকেই জানিস মূলক আর আয়নের মধ্যে ডিফারেন্স কি রে। তোকে তো আমি বললাম আয়ন মানে কি, সিম্পল একটা কথা বলছি শোন। ধর আমি তোকে বললাম সোডিয়াম আছে, সেখান থেকে Na প্লাস আছে,
সব থেকে প্রথমে ছেলেমেয়েরা কি জানে না জানিস? সোডিয়াম কি বলতো? সোডিয়ামের এখানে প্রোটন সংখ্যা 11, ইলেকট্রন সংখ্যা তাহলে প্রোটন সংখ্যার সাথে সেম, সেটাও 11। সোডিয়াম থেকে যখন Na প্লাস হচ্ছে, এই মাথার উপরে প্লাস চিহ্নটাই কেন দেওয়া হচ্ছে জানিস? আমি তোকে দেখাচ্ছি। ধর আমি তোকে বললাম সোডিয়াম একটা ইলেকট্রন ছেড়ে দিয়েছে, সিচুয়েশনটা চিন্তা কর, সোডিয়াম একটা ইলেকট্রন ছেড়ে দিয়েছে, তাহলে সোডিয়াম কিসে পরিণত হবে? তুই নাচতে নাচতে বলবি দাদা একটা ইলেকট্রন ছেড়ে দিয়েছে মানে মাথায় একটা প্লাস বসিয়ে দাও। আরে কেন? এই ইলেকট্রনটা ছেড়েছে তো, প্রোটন তো কোনো চেঞ্জ হয়নি, তাহলে প্রোটন সংখ্যা Na প্লাসের ক্ষেত্রে 11 রয়েছে। ইলেকট্রন আগে 11টা ছিল, এখন একটা ছেড়ে দিয়েছে, তাহলে ইলেকট্রন কতগুলো হয়ে গেছে বল? 10টা হয়ে গেছে। প্রোটন 11টা মানে প্লাস 11, ইলেকট্রন 10টা মানে -10, পড়ে থাকলো কত বল? +1। এই +1, এই যে এক্সেস পজিটিভ চার্জ, এই যে এক্সেস একটা পজিটিভ চার্জ, এটাই আমি মাথার উপরে বসাই। এই জন্যই আমরা বলি একটা ইলেকট্রন ছেড়ে দিলে মাথার উপরে +1 চার্জ বসাও, কারণ একটা ইলেকট্রন ছেড়ে দেওয়া মানে প্রোটনের সংখ্যা ইলেকট্রনের থেকে 1 বেড়ে যাওয়া। ক্লিয়ার? 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 একদম পরিষ্কার। ঠিক একই রকম ভাবে যদি তোকে আমি বলি Cl রয়েছে, সে যদি একটা ইলেকট্রন গ্রহণ করে তাহলে সে কিসে পরিণত হবে? Cl এর ক্ষেত্রে প্রোটন সংখ্যা 17, ইলেকট্রন সংখ্যাও তাহলে সেম 17। সে যদি একটা ইলেকট্রন গ্রহণ করে তাহলে যেটা উৎপন্ন হবে তুই নাচতে নাচতে বলবি এক্ষুনি Cl-। কেন Cl-? প্রোটন সংখ্যাটা তো সবসময় সেমই থাকে, জীবনে চেঞ্জ হয় না। ইলেকট্রন সংখ্যা আগে 17 ছিল, এখন ইলেকট্রন সংখ্যা কত বল? একটা গ্রহণ করে 18, তাহলে বল প্রোটন 17টা মানে +17, ইলেকট্রন 18টা মানে -18, চলে এলো -1, ওটাই তো মাথার উপরে বসে। আচ্ছা, শিখছিস? একদম পরিষ্কার হচ্ছে। এবার নেক্সট যে টপিকটা দেখ, বলতে গিয়ে জিনিসটা বললাম পরমাণু, আয়ন আর মূলকের মধ্যে তফাৎটা কোথায়। আজকে তুই চিন্তা করে দেখ, আজকে এই যে তুই লিখলি সোডিয়াম, এই যে তুই লিখলি ক্লোরিন, এগুলোকে আমরা বলি পরমাণু, যাদের প্রোটন সংখ্যা আর ইলেকট্রন সংখ্যাটা সেম হয়। তোকে যদি বলি আয়ন কোনগুলো, তুই যে Na+ লিখলি, তুই যে Cl- লিখলি, এগুলোকে আমরা আয়ন বলি। যার মাথায় পজিটিভ চার্জ থাকে তাকে ক্যাটায়ন বলে, যার মাথায় নেগেটিভ চার্জ থাকে তাকে অ্যানায়ন বলে। পরিষ্কার বিষয়। কিন্তু যদি তুই দেখতে পাস কোন একটা যৌগ রয়েছে, যেমন SO4, তার মাথার উপরে চার্জ রয়েছে, যেমন একটা PO4, তার মাথার উপরে চার্জ রয়েছে, যেমন CO3, তার মাথার উপরে চার্জ রয়েছে, যেমন NH4, তার মাথার উপরে চার্জ রয়েছে। এই যে যৌগের মাথার উপরে যখন চার্জ থাকে সেইটাকে আমরা মূলক বলে থাকি। এটাকে অ্যামোনিয়াম মূলক বলে, মূলকের মাথায় যত চার্জ সেটাই তার যোজ্যতা। এটাকে সালফেট, এটাকে ফসফেট, এটাকে কার্বনেট বলে, এরকম আরো আছে, ডাইক্রোমেট আছে, Cr2O7 2- আছে। ঠিক আছে, তোরা এগুলো প্রত্যেকটাই কিন্তু এখনো জানিস। নেক্সট যদি তোকে বলি কি কি আর পড়তে হবে, মোলের ধারণা। আমি একটা মোলের ধারণার ভিডিও দিয়েছি, ওই ভিডিওটার মধ্যে যতটুকু করানো আছে তোমার ততটুকুই লাগবে, এর বাইরে আর কিছু লাগবে না। বিকজ ওই ভিডিওটা আমি করেইছিলাম যাতে ক্লাস 10-এর ছেলেমেয়েরা একটু উপকৃত হয়। বিকজ প্রত্যেকে তো আর 9-এ অ্যাডভেঞ্চার একাডেমি এই লাস্টের দিকে এরকম তোদের জন্য যা করে দিয়েছে ওরকম খুঁজে পাইনি। তো অনেকে মোল শিখেই আসতে পারেনি, অনেকের কাছে মোল তো জমের মতো ভয় পায় মোলকে। আমি তোকে একটা কথা বলছি, তুই আমার চ্যানেলের মধ্যে যা, গিয়ে মোলের ধারণার ভিডিওটা একবার দেখে নে, তুই তারপর আমাকে এসে বল যে দাদা আমার মোলে প্রবলেম, তাই মেনে নেব। আরেকটা কথা বলছি, আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলা হয়েছে, সেই হোয়াটসঅ্যাপ গ্রুপটা আমরা যেহেতু 9 পড়াই না, 9-এর ছেলেমেয়ে বেশি নেই, তবুও আমি হোয়াটসঅ্যাপ গ্রুপটা খুলেছি, মোটামুটি 30 জন না কতজন মতো জয়েন করেছে। আমাদের 10-এর গ্রুপে একটা গ্রুপ ফুল হয়ে গিয়ে আরেকটা গ্রুপ করতে হয়েছে। হোয়াটসঅ্যাপ গ্রুপের ক্যাপাসিটি 1025 জন, তো একটা ফুল হয়ে গেছে, আরেকটার মধ্যে মনে হয় 300-400 জন আছে। কিন্তু যেহেতু আমাদের 9-এ কোনো ছেলেমেয়ে থাকে না, আমরা পড়াই না 9, সেই কারণে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কটা আমি নিচে পেস্ট করে দিচ্ছি কমেন্ট সেকশন পিন কমেন্টে। তোরা প্রত্যেকে হোয়াটসঅ্যাপ গ্রুপটার মধ্যে জয়েন কর। এবং দুটো যে লেকচার আমাদের করানো হয়েছে, গ্যাসের আচরণ বলছি, বলগতি আর আমাদের মোলের ধারণা, ওই দুটো আমি নিচে দিয়ে দিচ্ছি। ঠিক আছে, মোলের ধারণা যতটা করেছি ততটাই তোকে করতে হবে। দ্রবণের বিষয়টা বলি, দ্রবণ থেকে কি কি লাগবে। দ্রাবকের ধারণা লাগবে ধ্রুবীয় দ্রাবক, অধ্রুবীয় দ্রাবক, জৈব দ্রাবক, অজৈব দ্রাবক, এবং তার সাথে আমি একটু সাজেস্ট করবো মোলারিটিটা পড়ে রাখিস, তো মোলারিটি কিছুটা কাজে লাগে। আর পড়ছিস যখন মোলারিটিটাও পড়ে নিস, এই দুটো জিনিস একটুখানি পড়ে রাখিস, এইগুলো কিন্তু সামান্য পরিমাণে কাজে লাগে, বিশেষ করে মোলারিটিটা লাগে। ঠিক আছে, চলো নেক্সট। অ্যাসিড ক্ষার লবণ থেকে কি লাগে, বেসিক কনসেপ্ট লাগবে। অ্যাসিড কি জিনিস, ক্ষার কি জিনিস, বেসিক কনসেপ্ট। লবণ কি জিনিস, একদম সামান্য বেসিক কনসেপ্ট।
অক্সাইডের ধারণা লাগবে, যে ক্ষারীয় অক্সাইডস কোনগুলো হয়, আম্লিক অক্সাইডস কোনগুলো হয়। তো ধাতুর অক্সাইডস গুলো ক্ষারীয় অক্সাইড হয়, অধাতুর অক্সাইডস গুলো আম্লিক অক্সাইড হয়। কেন আম্লিক অক্সাইড, কেন ক্ষারকীয় অক্সাইড? আমি যদি তোকে এখন জিজ্ঞাসা করি যে এই যে ক্যালসিয়াম অক্সাইড, এটা তুমি তো ধাতব অক্সাইড দাদা, এটা কেন ক্ষারীয় অক্সাইড হয়? কারণ যখন এটা জলের সঙ্গে যুক্ত হয় তখন সেখান থেকে একটা ক্ষার তৈরি হয়। কিভাবে তৈরি হয়? এই যে ক্যালসিয়াম আছে, ক্যালসিয়াম বসালাম, দুটো অক্সিজেন আছে আর দুটো হাইড্রোজেন আছে, তাহলে OH এর হোল টুয়াইস বসালাম, এই তো হয়ে গেল ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। এটা ছিল পোড়া চুন, এটা হলো কলির কেষ্ট কলি চুন। আশা করব বিষয়গুলো পরিষ্কার হচ্ছে আস্তে আস্তে। এই যে কনসেপ্টস গুলো তোকে জানতে হবে, পিএইচ এর কনসেপ্ট জানতে হবে, যে পিএইচ মানে কি, পিএইচ এর স্কেল কেমনি হয়, এই বিষয়টাকে তোকে জানতে হবে। স্পেশাল ফোকাস অন HCl, HNO3, H2SO4, বিকজ ক্লাস 10 এ উঠে তোকে 3টে অ্যাসিডের শিল্প প্রস্তুতি পড়তে হবে। HCl এর শিল্প প্রস্তুতির নাম হচ্ছে লাভলাং পদ্ধতি, HNO3 শিল্প প্রস্তুতির নাম হচ্ছে অসওয়াল্ড পদ্ধতি, H2SO4 এর নাম হচ্ছে স্পর্শ পদ্ধতি। সব পড়াবো তোকে ক্লাস 10 এ। তাপ চ্যাপ্টার থেকে একবারে বেসিক কনসেপ্ট, তাপ কি জিনিস, উষ্ণতার পরিবর্তনের জন্য তাপ ফ্লো করে, এই যে ছোট্ট ছোট্ট কনসেপ্ট গুলো আছে সেগুলো লাগবে, বেশি ডিটেল লাগে না ক্লাস 10 এ। ক্লাস 10 এ তাপ থেকে অন্য কিছু রয়েছে। ব্যতিক্রান্ত প্রসারণের ধারণাটা একটুখানি পড়ে রাখি, 0 to 4 ডিগ্রি সেন্টিগ্রেডের বিষয়টা, এইটা ক্লাস 10 এ আছে। চলতড়িৎ চ্যাপ্টারে কার্য আর তাপের তুল্যতা সংক্রান্ত জুলের সূত্র, এই যে জুলের সূত্র সেখান থেকে যেটা মেন লাগে সেটা হচ্ছে জুল তুল্যাঙ্কের বিষয়টা। জুল তুল্যাঙ্ক দেখবি তোদের কেমনি একটা সমীকরণ পড়ানো হয়, W = JH। এখানে এই যে যেটা রয়েছে সেটাকে জুল তুল্যাঙ্ক আমরা বলে থাকি। এর যে দুখানা ভ্যালু আছে, দুটো ভ্যালু তুই পড়ে রাখবি। একটা CGS পদ্ধতিতে ভ্যালু মনে আছে তো 4.2 জুল পার ক্যালোরি, আর একটা SI পদ্ধতিতে ভ্যালু হচ্ছে 1। এই জিনিসটা তোকে জানতে হবে, কেন 1 হলো এটা তোকে জানতে হবে। ভাই কেন 1 হচ্ছে রে? আজকে ধর উপরে 4.2 জুল আছে, নিচে 1 ক্যালোরি আছে। যারা আমার বলগতির ভিডিওটা দেখে নিয়েছিস তাদের কাছে এগুলো একদম পরিষ্কার, কারণ তাদেরকে আমি টেকনিক গুলো শিখিয়েছি যে এগুলোকে কিরকম ভাবে দেখতে হয়। আজকে যদি তোকে আমি SI তে করতে বলি এটাকে, তাহলে 1 ক্যালোরি মানে কত জুল? 4.2 জুল। তাহলে উপরে 4.2 জুল ছিল, নিচে SI করার সময় 1 ক্যালোরিকে আমরা 4.2 জুল লিখলাম, কেটে কুটে দেখ আলটিমেট ভ্যালুটা 1 হয়ে গেল। এই জন্য SI পদ্ধতিতে 1 লেখা হয়। প্রত্যেকটা জিনিসের তোমাকে কারণ জানতে হবে। তুমি এখানে ফিজিক্যাল সায়েন্স পড়তে এসছো, হিস্ট্রি পড়তে আসোনি। সেই কারণে যখন তুমি ফিজিক্যাল সায়েন্স পড়ছো তখন সেভাবেই তোমাকে পড়তে হবে যেভাবে তোমাকে এক্স্যাক্টলি মাধ্যমিক ডিমান্ড করে। কারণ আমার লক্ষ্য শুধুমাত্র তোকে মাধ্যমিক করানো নয়, যখন তুই 11-12 আমার কাছে কেমিস্ট্রি পড়তে আসবি তখন যাতে তুই ওই ভিতটাকে একদম স্ট্রং করে ধরে রাখতে পারিস। আমি যে আমার এই ধামাকা ব্যাচটা করাচ্ছি, আমাদের একটা ক্লাস 10 এর ব্যাচ হয় জানিস তো, যে ব্যাচটা আমি শুরু থেকে লঞ্চ করি না, যে ব্যাচটা লঞ্চ হয় সেকেন্ড সেমিস্টারের পরে, এই সেকেন্ড সামেটিভের পরে। সেকেন্ড সামেটিভটা শেষ হওয়ার পর থেকে মাধ্যমিক পর্যন্ত ওই ব্যাচটা চলে। এবং আমি একটা কথা বলি, এডভেঞ্চার একাডেমি ইউটিউব চ্যানেল আর ধামাকা ব্যাচ দো ভাই দোনো তাওয়াহি। আমি তোদের ক্লাস 10 এর শুরু থেকে এন্টায়ার সেকেন্ড সেমিস্টার পর্যন্ত ইউটিউবেই ক্লাস করাবো। ইউটিউবে আমরা যথেষ্ট পরিমাণ ক্লাস করাবো, যথেষ্ট পরিমাণ তোদের সাপোর্ট করব। তোদের ফার্স্ট সামেটিভ, সেকেন্ড সামেটিভ আমি ইউটিউবেই করাবো। তারপরে সেকেন্ড সামেটিভের পর থেকে আপ টু মাধ্যমিক আমাদের এডভেঞ্চার একাডেমি ইউটিউব চ্যানেল আর ধামাকা ব্যাচ 2.0 একসাথে চলবে। 100 পাওয়ার গ্যারেন্টি দেওয়া হচ্ছে তোকে। টেস্ট পরীক্ষার রেজাল্ট কিছুদিন পরে পাবলিশ করব, দেখবি তোরা ইউটিউবের মধ্যে ধামাকা হবে, ধামাকা। এডভেঞ্চার একাডেমি একটাই স্লোগান দেয়, জয় ধামাকা, সেটা পালন করে দেখায়। ঠিক আছে, ব্যাস। আর তোদের কিছু নেই, শব্দ চ্যাপ্টার কিচ্ছু লাগবে না। যেগুলো যেগুলো আমি তোকে দিইনি এখানে সেগুলো তোর ক্লাস 10 এর কোনো অ্যাপ্লিকেশনে কিচ্ছুতে লাগবে না, ক্লাস 11 গিয়ে তোর লাগবে এগুলোর বেসিক। ঠিক আছে, ব্যাস। আমি আশা করব প্রত্যেকটা জিনিস তুই বুঝেছিস। মাধ্যমিকের সিলেবাস চেঞ্জ সংক্রান্ত কোনো নোটিশ এখনো পর্যন্ত পাবলিশ হয়নি, তার মানে মাধ্যমিক এই বছরও সম্ভবত 95% সম্ভাবনা পারফেক্ট হয়ে গেছে, চেঞ্জ হচ্ছে না। যেভাবে মাধ্যমিক হতো ওইভাবেই মাধ্যমিক হবে, এইটা একেবারে 95% শিওর তুই ধরে রাখতে পারিস। কারণ যদি সেটা চেঞ্জ হওয়ার থাকে সেটা অনেকদিন আগে নোটিস করে দেওয়া হয়, এখনো কোনো নোটিস নেই। সুতরাং কোনোদিন কোনো সম্ভাবনা থাকেই না যে তোদের বেলা চেঞ্জ হবে। সুতরাং তোদের যেভাবে কনভেনশনালি পরীক্ষা হতো সেমনি হবে, মানে ধামাকা হবে, পরিষ্কার কথা। দেখ, আমার কাছে সিলেবাস চেঞ্জ ম্যাটার করে না। তুই ক্লাস 10 এর সিলেবাস, ওর যে জিনিসটা আমি তোকে ধরে দেবো, তুই ওর বাইরে পৃথিবীর ব্রহ্মাণ্ডে সবচেয়ে কঠিন প্রশ্ন আসুক তাও ওর বাইরে কিছু আসবে না, গ্যারেন্টি এটা। ঠিক আছে, বাকি কি করে করতে হয় না করতে হয় সব আমি বুঝে নেবো। বলগতির সেকেন্ড লেকচার আসছে খুব তাড়াতাড়ি, তোর একটা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখ। দেখা হবে নতুন একটা ক্লাসে। সবাই ভালো থাকিস, সুস্থ থাকিস, কয়েকদিন পরে পরীক্ষা, ভালো করে পড়তে থাক। জয় ধামাকা।